নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। অমিত শাহ কোথায় গেল? অমিত শাহ কেন পার্লামেন্টে আসছেন না? অমিত শাহ কেন পার্লামেন্টে বিবৃতি দিচ্ছেন না? আর ধর্মেন্দ্র প্রধানেই শেষ নয়, এবার অমিত শাহকে ইস্তফা দিতে হবে। ধর্মেন্দ্রতেই শেষ নয়, এবার নরেন্দ্রকেও ইস্তফা দিতে হবে। এই ছিল পুরো প্ল্যানিংটা। এবং আমরা সকলেই জানতাম যে ইয়েস, ওই ধর্মেন্দ্র প্রধান তার ইস্তফাতেই ব্যাপারটা শেষ হবে না। লাগাতার বিকৃতি অশান্তি পাকিয়ে যাওয়াটাই তাদের মূল কাজ। তার কারণ হাতের কাছে দেশের বিকাশের কোন রকম এজেন্ডা বা কর্মসূচি তারা তুলে ধরতে পারছে না। কারা? রাহুল গান্ধী, কেজরিওয়াল, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে। ওদিকে চলে আসুন প্রায় নিঃসঙ্গ হয়ে যাওয়া ওই তথাকথিত, এখন সে দলটা কার সেটা নিয়ে এখন বিতর্ক, যদিও তাও মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে প্রসঙ্গে আসছিলাম, অমিত শাহ কোথায় গেছিলেন? সত্যি এই যে বর্ষাকালীন অধিবেশন গেল, এই বর্ষাকালীন অধিবেশনে তো সত্যিই অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পার্লামেন্টে খুব বিশেষ দেখা যায়নি। সেই নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। তিনি অত্যন্ত অল্প সময় মাঝে মধ্যেই এসেছেন, কিছু কিছু সময়। তাহলে তিনি ছিলেন কোথায়? এবার আপনারা স্ক্রিনের পাশে যে তথ্যটা দেখতে পাচ্ছেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাস্টার স্ট্রোক বলতে পারেন, কুশলী দেশ রক্ষার কর্তব্য বলতে পারেন, যা কিছু বিশেষণই দিতে পারেন। কিন্তু ঘটনাই আপনারা পড়ে দেখতে পারেন ঘটনাটি কি হয়েছে। ঠিক এই সময়টাতে, ঠিক যেখানে ওই পার্লামেন্টের অধিবেশনটা শুরু হয়েছিল, মানে 20 তারিখে, 20শে জুলাই, ঠিক সেই সময়ের আগে থেকে, তারও ধরে নিন প্রায় 25-26 দিন আগে থেকে, ওই সোনাম ওয়াংচুর অনশন দিয়ে শুরু নিট পেপার লিক বিরোধী আন্দোলন। অনশন, পরীক্ষা বা শিক্ষা দপ্তরের সংস্কার ইত্যাদি নিয়ে তার অনশন কর্মসূচি। তৎপরবর্তীতে অভিজিৎ দীপকে, সৌরভ দাস সহ আরশোলাদের, বা তাদের দেওয়া নাম তো ককরোচের বাংলা করলে তো আরশোলা হয়, সিজেপিদের অংশগ্রহণ, তা মুহুর্মুহুর পাল্টে যেতে থাকলো। আর মুহুর্মুহুর পাল্টে গিয়ে যেটা দাঁড়ালো, সেখানে বিদেশ থেকে ছুটে আসা রাহুল গান্ধী, ওই যেটা বলি তাঁর এজেন্ডা, সেটা অভিজিৎ দীপকে আর একজন নেতা হয়ে যাবে, আর সে ওই পুরো এজেন্ডাটার, আন্দোলনটার ক্রেডিট নিয়ে চলে যাবে। এ কি করে হতে পারে? ঠিক তেমনি কেজরিওয়ালও তাই ভাবলেন। আর যেমন বাবা তেমন কাজ। প্রথমে কেজরিওয়াল এবং তৎপরবর্তীতে রাহুল গান্ধী পালা করে করে সেই মঞ্চে এসে হাজির হলেন। আর মাঝখানে ঘটে গেল ওদিকে পাঞ্জাবে পেপার লিক। আপের ওপরে সেই একই দায় এসে পড়ল যেটা নিটে পড়েছিল। কিন্তু নিট আন্দোলন যে নিট পেপার লিকের যে আন্দোলনটা কতটা অন্তঃশ্বাস শূন্য ছিল, কারণ আন্দোলনটা, মানে নিটের পেপার লিকটাকে আমিও ধিক্কার জানাচ্ছি, সকলেরই ধিক্কার জানানো উচিত। এবং রাষ্ট্রের যে সরকার, তারাও সেটা ধিক্কার জানিয়েছে, তদন্ত হয়েছে। কিন্তু আমি টাইমিংটার কথা বলি বারবার। নিট পরীক্ষাটা যখন প্রশ্নচিহ্ন উঠে গেল ওই ইয়েটার, আপনার পেপার লিকের, তারপরে তার তদন্ত হলো, সেটা ক্যান্সেল হলো, ধরপাকড় হলো, এনটিএ এর অধিকর্তাদের সাসপেনশন হলো প্রায় 43 থেকে 45 জনের মতো।
বা বহিষ্কার হলো বা বিভিন্ন রকম ডিপার্টমেন্টাল শাস্তিমূলক ব্যবস্থা তাদের নেওয়া হলো, সেটা প্রসঙ্গ আলাদা। হলো, তদন্ত শুরু হলো, এবং পরবর্তীতে আর একবার যাতে পরীক্ষায় রিনিট ঘোষণা হলো। রিনিট অ্যাডমিশন প্রসেস হলো, রেজিস্ট্রেশন বা যেটা অ্যাডমিট কার্ড যার থেকে বেরোয়, রেজিস্ট্রেশন প্রসেস হলো, তারপর রিনিট অনুষ্ঠিত হলো, পরীক্ষা হলো। পরীক্ষা হয়ে যাওয়ার পর সেই পরীক্ষা থেকে আবার অনেক দিন পরে গিয়ে রেজাল্টও বেরিয়ে গেল। এবার শুরু হলো সেই আন্দোলন। কেন? আমার প্রশ্নটা ছিল একদম প্রথম থেকে, অনেক এপিসোডে আমি বলেছি কেন। আর তারপর যে আন্দোলনটা যে রূপ নিল, অরাজক রূপ নিল, এবং তারা টাইমিং ঠিক করলো ওই 20 তারিখ পার্লামেন্ট অভিযান শুরু করবে, এখান থেকেই হচ্ছে এই পাশে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটার সাথে এটা যোগসূত্র। পাঞ্জাব পুলিশ আমরা দেখিয়েছিলাম তাদের যে স্টেটমেন্ট, তারা যোগ খুঁজে পেয়েছিল পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর নির্দিষ্ট প্ররোচনা ছিল এই আন্দোলনটার ভিতরে যাতে নাশকতা করা যায়। আমরা বিভিন্ন সময় সেখানে দেখেছি খালিস্তানিদের, বিভিন্ন সময় আজকে প্রধানমন্ত্রী যাদেরকে বলছেন দিমাগি নকশাল, তাদের উপস্থিতি একেবারে স্পষ্টত আমরা সেখানে দেখেছি। পুলিশ পেটানো, র্যাব পেটানো, ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়া 20 তারিখে সব দেখেছি আমরা। আর আজকে যখন এই যোগসূত্রগুলো মিলে যাচ্ছে, কি কি যোগসূত্র? ওদিকে পাঞ্জাব পুলিশ স্টেটমেন্ট দিল যে ওখানে পাকিস্তানি জঙ্গিদের প্ররোচনা ছিল, ওদিকে স্পষ্টত মেটা জুকারবার্গের থেকে ক্ষমা চাওয়া হলো। আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবজি তিনি ডেকে পাঠালেন তাদেরকে, তারা ক্ষমা চেয়ে এটা স্বীকার করলো যে তারা বুস্ট পোস্ট করেছে। এমনকি এমন পোস্টকেও তারা বুস্ট পোস্ট করেছে, করে প্রচুর পয়সা কামিয়েছে, যে পোস্টগুলো আইনত দণ্ডনীয়, যেমন চাইল্ড সেক্স অ্যাবিউসিভ ভিডিওস, ভয়ঙ্কর তথ্য, আর প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট করা আবার ফিরিয়ে দেওয়া ইত্যাদি। আপনাদের কাছে প্রশ্ন উঠতেই পারে কি শাস্তি নেওয়া হলো? সে প্রসঙ্গ তো আলাদা, কোর্ট কাছারি ইত্যাদির প্রসঙ্গ তো আলাদা। আমি ঘটনাক্রমটার কথা বলছি আপনাদেরকে। ঠিক একই টাইমে খেয়াল করুন, আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়লো হামিম মন্ডল, অর্পিতা সরকার সহ জঙ্গিরা, তাদের লিঙ্কসরা, এই ধরাটা পড়লো। আর এখানেই হচ্ছে এই অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কি করছিলেন সেটা চোখের সামনে দেখতে পাচ্ছেন। সারা দেশব্যাপী এক ভয়ঙ্কর চক্রান্তের জাল রচনা করেছিল পাকিস্তানি এই জঙ্গি গোষ্ঠী। এরা মূলত সোশ্যাল মিডিয়া তাতে প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ, এবং স্লিপার সেল হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে, গতকালকের এপিসোডেও আপনাদেরকে বলেছি যে একদম সেই দিমাগি নকশালদের কথা যখন উঠছিল, তাই বলেছিলাম একদম পশুপতি থেকে তিরুপতি পর্যন্ত, তেমনি বনগা থেকে বর্ধমান পর্যন্ত এদের নেটওয়ার্ক ছড়ানো। আমরা আর কি দেখলাম? বর্ধমানে যেমন তারা ধরা পড়লো, ওদিকে বনগা সীমান্ত থেকে ধরা পড়লো রানা কি রাউফ, আর ভাঙড় থেকে ধরা পড়লো তার আবার লিঙ্কস, স্লিপার সেলস। এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে খবর, এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতেই আপনারা দেখতে পাচ্ছেন 200 আর 253 কাছাকাছি নাকি অ্যারেস্ট হয়েছিল, এই ধরপাকড় হয়েছিল, তার মধ্যে 200 অ্যারেস্টেড। বুঝতেই পারছেন কি ইন্টেন্সিভ, কি বিপুল সেই রেড চলেছিল সারা ভারতবর্ষ ব্যাপী। কাশ্মীর থেকে কন্যাকুমারী যাকে বলা হয়, এটা তাই হয়েছিল। এবং আমাদের কাছে তথ্যভিত্তিক যে সূত্রের খবর, এর আবার ইন্টেন্সিটিটা সব থেকে বেশি কোথায় ছিল? সেটা ছিল উত্তরপ্রদেশে 64 জন, পাঞ্জাব, হরিয়ানা,
উত্তরাখণ্ড, এই জায়গাটা ছিল ইন্টেন্সিটিটা বেশি ছিল, আর ছিল দিল্লিতে। এখনো পর্যন্ত তথ্য হয়তো একটু আমাদের সূত্রের ভুলও সামান্য হতে পারে, 53 জন। আর মাথায় রাখতে হবে দক্ষিণ ভারত পর্যন্তও কিন্তু এটা বিস্তৃত ছিল। এর মধ্যে যে তথ্যটা, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের লাগাতার এসটিএফ এর ধরপাকড় এই জঙ্গিদের। তাহলে বুঝতেই পারছেন শুধু দর্শকবৃন্দ, এই লিঙ্কটা ঠিক কোন জায়গায়, আর দক্ষ সেনাপতির মতো এটাকে পরিচালনা করছেন কে। আর এখানে রাজ্যে এসব তো অভূতপূর্ব ঘটনা ছিল, হয়নি চিরকাল কোনোদিন, কিন্তু এবার হচ্ছে। তার কারণ এখানে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর সরকারটা হচ্ছে বিজেপি দল পরিচালিত একটি রাজ্য সরকার, রাষ্ট্রবাদী। এখন এই সব কিছু ঘটনা মিলে যেটা দাঁড়াচ্ছে, আর কি জানা যাচ্ছে, জানা যাচ্ছে যে এরা 15ই আগস্টে ভয়ঙ্কর কিছু ঘটাতে পারত। এরা আগামী উত্তরপ্রদেশ ইলেকশন, হরিয়ানা, পাঞ্জাব ইলেকশন, এগুলোতে আরো কিছু করতে পারত। আর এদের লঞ্চিং প্যাড কোথায়, সেটা তো বলেইছিলাম, এই পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী যে সমস্ত এলাকাগুলো, সেগুলো তো আছেই। সেগুলোর পিছনে এখন দেশের সমস্ত এজেন্সির কঠোর নজর, যার জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর আরশোলা বাহিনী আবার এসে পড়েছে, ইস্যু হাজির। আর তাদের আবার হুঙ্কার আছে কি, যে তারা 10 তারিখ থেকে নাকি আবার আরশোলা 2 বা এই এজিটেশন সিনেমা বলুন, যাই কিছু বলুন, তার সেকেন্ড পার্ট শুরু করবে। কেন? তার কারণ এটাও মাথায় রাখতে হবে, 12 তারিখ থেকে কিন্তু ব্রিক্স এর বৈঠক। আর এই ব্রিক্স এর এবার আহ্বায়ক বা হোস্ট বলা যায় ভারতবর্ষ। আর এই ব্রিক্স খুব গাইড জ্বালাকার আমেরিকার। এফসিআর এ জেপিসিতে গেছে বলে ভাবার কোনো কারণ নেই যে এফসিআর এটা আর কোনো দিনের জন্য পাশ হবে না, সেটা ওরাও খুব ভালো রকম ভাবে জানে। আর এক্সপোজড, এত কিছু যখন এক্সপোজড হয়ে যাচ্ছে, আর এটা তো মানবেন যে একটা নির্দিষ্ট কর্ম পরিকল্পনা, সেটা যদি খারাপও হয়, কুউদ্দেশ্য হয়, তারও তো লিঙ্কস থাকে। সেই লিঙ্কগুলো যখন ক্যাচ করে কাঁচি দিয়ে কেটে দিচ্ছে দক্ষ হাতে অমিত শাহ সহ পুরো গোটা দেশের সরকার, এবং এই বিশেষত রাষ্ট্রবাদী যে সরকারগুলি এই সীমান্তবর্তী অঞ্চলটা এখন সুরক্ষিত করে ফেলেছে, সেখানে এরা না পারছে বেরোতে, না পারছে বাইরে থেকে ঢুকতে। হাঁস অবস্থা। কিছু তো একটা করতেই হবে, এইভাবে পুরো প্ল্যানটাকে সাজিয়েছিল। সেই প্ল্যান ভেস্তে গেছে। কিন্তু সাধারণ জনগণ থেকে শুরু করে দেশভক্তি, দেশকে ভালোবাসা সমস্ত মানুষজন, আমাদের সকলের দায়িত্ব চারপাশে কঠোর নজর রাখা এবং রাষ্ট্রবাদকে এইভাবে সমর্থন করে যাওয়া, যাতে এই রকম কাজকর্মগুলো আগামী দিনেও ব্যর্থ হতে পারে। আগামীতে এই সোনিয়া গান্ধী সহ তার যে কংগ্রেস, তারা এবার এই বন্দে মাতরমকে যেভাবে অপমান করেছে, তার প্রতিবাদ কর্মসূচি এই সমস্ততেই থেমে থাকুক, এটা আমরাও চাই না। এবার সরাসরি একটা সাধারণ মানুষ আইন না মানলে ঠিক তার যে প্রসেসে আইনি প্রক্রিয়াগুলো চলে, এদের ক্ষেত্রেও সেই প্রক্রিয়াগুলো সরকার এবং দেশের আইন ব্যবস্থা গ্রহণ করুক, এই দাবিটা রাখি। অবশ্যই শুধু দর্শকবৃন্দ, আশা তো রাখা যাচ্ছে দেশের এই সমস্ত রকম খবরগুলো দেখে, আর চারপাশে অন্যান্য যে সমস্ত খবরগুলো আছে সেগুলোর দিকে আপনারাও যেমন নজর রাখছেন, আমরাও নজর রাখছি। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের কাছে অনুরোধ, একটু সাবস্ক্রাইব করুন, লাইক আপনার ইচ্ছা হলে করবেন, আর একটু আপনি মতামত লিখে শেয়ার করুন, নোটিফিকেশন অন রাখতে
অবশ্যই ভুলবেন না, যাতে সব এপিসোডের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। বন্দে মাতারাম, জয় হিন্দ, নমস্কার।